আর্টিকেল 370 আবার কি বলিউডে কোনো প্রোপাগান্ডা ফিল্ম রিলিজ করা হলো, নাকি এই সিনেমাটার মাধ্যমে কোনো রিয়েল ট্রুথ ইভেন্টসকেই দর্শকদের সামনে নতুন ভাবে প্রেজেন্ট করা হয়েছে? আসবো এই ভিডিওর মধ্যে, কিন্তু আমরা ডিটেলসে কথা বলবো। তার আগে সিনেমাটা আমার কেমন লাগলো এবং আর্টিকেল 370 কি, যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা আর্টিকেল 370 ইয়ামি গৌতমের নতুন সিনেমা, যেটা কিন্তু আজকে রিলিজ করে দেওয়া হয়েছে, এই সিনেমাটা কিন্তু রিভিউ করব। সিনেমাটা আমার কেমন লাগলো। হ্যাঁ, এই সিনেমাটা নিয়ে প্রচুর মানুষ কমেন্ট করেছিলেন আমাকে, বা বেশ কিছু মানুষ বারবার করে প্রশ্ন করছিলেন যে দ্য কাশ্মীর ফাইলস এর মতো একটা প্রোপাগান্ডা ফিল্ম বা দ্য কেরালা স্টোরির মতো সিনেমাগুলো যেরকম ভাবে দর্শকদের মধ্যে প্রভাব ফেলেছিল, একটা নেগেটিভ ইম্প্যাক্ট বারবার করে দর্শকদের মনের মধ্যে ফেলছিল, এই সিনেমাটা কোথাও কি দর্শকদেরকে প্রভাবিত করছে? না, একদমই নয়। তার আগে আপনার এই সিনেমাটা ডিটেলস আলোচনা করব, এর ভালো খারাপ সবকিছুই বলবো। তবে আর্টিকেল 370 কি, যারা জানেন না, এই সিনেমার প্রথমে কিছুটা বলে দেওয়া হয়েছে, তবু আপনাদেরকে আমি খুব সহজ করে বলছি যে আর্টিকেল 370 হলো জম্মু কাশ্মীর এবং ভারতবর্ষের মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করেছিল এত বছর ধরে। কারণ আমরা জানি 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কিন্তু জম্মু কাশ্মীর এরা কিন্তু আলাদাভাবে, ভারতের থেকে আলাদা নয়, অবভিয়াসলি ভারতের মধ্যে থেকেই তাদের কিন্তু আলাদা একটা নিজস্ব কনস্টিটিউশন ছিল। এই আর্টিকেল 370-র মাধ্যমে তাদের কাছে নিজস্ব একটা কনস্টিটিউশন ছিল, অর্থাৎ ভারতের কনস্টিটিউশন তাদের কোনো রকমভাবে কিন্তু কাজে লাগতো না। তাছাড়া তাদের নিজস্ব একটা পতাকা ছিল, ভারতবর্ষের পতাকা থাকতো, তার সাথে জম্মু কাশ্মীরের নিজস্ব একটাও কিন্তু পতাকা ছিল। ভারতবর্ষের কোনো মানুষ জম্মু কাশ্মীরে গিয়ে কিন্তু নিজস্ব সম্পত্তি, আলাদা করে কোনো সম্পত্তি কিনতে পারতো না, কোনো জায়গা তারা কিন্তু নিজেদের অধিগ্রহণে করতে পারতো না। এমনকি ওখানে গিয়ে ভারতবর্ষের কোনো স্টুডেন্ট কিন্তু কোনো রকম কোনো স্কলারশিপ পেত না। তাছাড়া যদি কোনো কাশ্মীরি মহিলা কোনো ভারতীয় পুরুষকে বিয়ে করেন, তাহলে কিন্তু তার কাশ্মীরের যে নাগরিকত্ব ছিল সেটা কিন্তু ছিনিয়ে নেওয়া হতো। এমনকি ওখানকার নাগরিকরা প্রথমে জম্মু কাশ্মীরের নাগরিকত্ব পেতেন, তারপর কিন্তু ভারতের নাগরিকত্ব তারা গ্রহণ করত। তো অনেক কিছু নিয়ম কানুন কিন্তু আর্টিকেল 370-র মাধ্যমে দেয়া হয়েছিল। জম্মু কাশ্মীর তাদের মেনলি যে সেখানে যে পলিটিশিয়ানরা ছিল, সেখানে যে টেরোরিস্টরা যেভাবে অ্যাক্টিভিটি চালাতো, বিশেষ করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী বা পাকিস্তান থেকে যে মদত আসছে, মেনলি কিন্তু সেটা জঙ্গি গোষ্ঠী বা মদতটা কিন্তু জম্মু কাশ্মীরের উপরে কিন্তু প্রথম আসতো। ঠিক আছে? তাই জন্য কিন্তু জম্মু কাশ্মীরে আমরা দেখতে পেতাম মাঝে মাঝেই সেখানে দাঙ্গা হচ্ছে, সেখানকার ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানকার মানুষরা অস্বস্তিতে রয়েছে। এবং কি হতো, সেখানে যেহেতু আলাদা একটা কনস্টিটিউশন ছিল, ভারতবর্ষের গভর্নমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা ছিলেন, তারা শুধুমাত্র ৩টে দপ্তরে হস্তক্ষেপ করতে পারতেন। এবং রাজ্যসভা, মানে সেখানকার যে চিফ মিনিস্টার, সেখানকার যে একটা রাজ্যসভা রয়েছে জম্মু কাশ্মীরে, তারা যতক্ষণ না পারমিশন দিতেন ততক্ষণ কিন্তু ভারতীয় গভর্নমেন্ট কোনো রকম কোনো আইন প্রণয়ন সেখানে আলাদা করে করতে পারতেন না। এখানে যদি কোনো কনস্টিটিউশনে চেঞ্জ করা হতো, সেটা কিন্তু জম্মু কাশ্মীরে প্রভাব ফেলতে পারতো না। তো আর্টিকেল 370 বলা যেতে পারে অনেক কিছু জম্মু কাশ্মীরকে কিন্তু আলাদা একটা জায়গা দিয়েছে। সেখানে যত রকমভাবে অবৈধ কাজ হয়েছে, অনৈতিক কাজ হয়েছে, সেটা কিন্তু আর্টিকেল 370-র মাধ্যমেই এত বছর ধরে হয়ে গেছে। তো আপনাদেরকে আমি মোটামুটি পরিষ্কার করলাম। তো এই আর্টিকেল 370 যখন বাতিল করে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু প্রচন্ড পরিমাণে হানাহানি হয়েছে। আপনারা জানেন যে টিভিতে, সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্নভাবে সংবাদপত্রের মাধ্যমে কিন্তু মানুষজনের কাছে পৌঁছে গেছিল। এবং একটা শ্রেণী ছিল, একটা বড় সংখ্যক মানুষ ছিলেন যারা কিন্তু আর্টিকেল 370 সরানোর পক্ষে, বাতিল করার পক্ষেই ছিলেন। এমনকি আমাদের যে সরকার ছিল সেই সময়, সেই সরকারও তার পক্ষেই ছিলেন। কিন্তু কিছু মানুষ তার বিপক্ষে ছিলেন। কারণ বিপক্ষে কেন ছিলেন না, কাশ্মীরের মানুষদেরকে কোনোভাবেই কিন্তু জানানো হয়নি যে আর্টিকেল 370 সরিয়ে দেওয়া হচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে। এত বছরের একটা প্ল্যান সেখানে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি শাসন জারি করার পরে সেখানে তারপর কিন্তু রাতারাতি এই পুরো বিষয়টা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয় আরকি। মিডিয়ার কাছেও কিন্তু খবর ছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি যে এর প্রভাবের ফলে, মানে এটা যখন সরিয়ে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়, তখন কিন্তু জম্মু কাশ্মীরের সত্যিকারের এডুকেশনাল যে জায়গাটা, সেটা কিন্তু উন্নত হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম সেখানে মানুষদের মধ্যে সচেতনতা বেড়েছে। সেখানকার মানুষরা কিন্তু আগের থেকে অনেক ভালো রয়েছে। তো অনেক ট্রুথ রয়েছে, অনেক ডার্ক সিক্রেটও রয়েছে। তো আমি আলাদা করে যদি ভিডিও আপনারা চান, অবশ্যই আর্টিকেল 370 এর উপর ভিডিও তৈরি করব। তবে মোটামুটি আর্টিকেল 370 টা আপনাদের কাছে একটা আম বিষয়বস্তুটা কিন্তু জারি রাখলাম আরকি। তো এই সিনেমাটার মেইন যে ঘটনাটা, এর আগে আমরা পুলওয়ামা অ্যাটাক দেখেছিলাম, মানে উরি দেখেছিলাম, দ্য কাশ্মীর ফাইলস দেখেছিলাম, কাশ্মীরি পন্ডিতদের উপর কিভাবে অত্যাচার হয়েছিল। কাশ্মীরি পন্ডিতরা কিন্তু সাপোর্ট করেছিলেন, বাতিল করার পক্ষেই কিন্তু ভোট দিয়েছিলেন। কারণ তাদেরকে আপনারা কাশ্মীর ফাইলস দেখতে পেয়েছিলেন। যদিও কাশ্মীর ফাইলসের কিছুটা প্রোপাগান্ডা ফিল্ম, কিছু অংশ প্রোপাগান্ডা প্রচারের মাধ্যমে
আমি বলবো সেই সিনেমাটার মধ্যে ছিল। কিন্তু আর্টিকেল 370 কোনোভাবেই প্রোপাগান্ডা ফিল্ম নয়। বরং এই সিনেমার মধ্যে দারুণভাবে কিছু ইনফরমেশন দেয়া হয়েছে এবং এই সিনেমাটা পুরোটাই ইনফরমেশনে ভরা রয়েছে এবং তা সত্ত্বেও গোটা সিনেমাটা কিন্তু একটা থ্রিল মোমেন্ট এর মধ্যে আপনাদেরকে দাঁড় করিয়ে রাখে। এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখুন। আর যে ক্র্যাক রিলিজ করেছে কিন্তু এই সিনেমাটার দর্শক সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল এবং প্রচুর হল পেয়েছে। আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু ভারতবাসী হিসেবে আপনার দেখা উচিত। আসল ট্রুথটা জানা আপনাদের উচিত। কি ঘটেছিল আর্টিকেল 370 পুলওয়ামা অ্যাটাকের পরে কেন আর্টিকেল 370 সরিয়ে দেওয়ার জন্য আরো বেশি পরিমাণে আ ভোট রাজ্যসভা, লোকসভায় এই 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 বিষয়ে বেশি মন্তব্য গিয়েছিল। কেন? সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। তাছাড়া এই সিনেমাটার এই পুলওয়ামা অ্যাটাক বা এই যে গোটা বিষয়টা আর্টিকেল 370 এর পেছনে কাদের মদত ছিল? কেন ঘটনাটা ঘটেছিল? কেন এগুলোকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়েছিল? গোটা ঘটনার সাথে ভারতের যে মেইন আরকি পলিটিশিয়ানরা তারা কিভাবে জড়িয়ে রয়েছে সেটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু এই গোটা সিনেমাটা দেখতে হবে। আমার কিন্তু সিনেমাটা দুর্দান্ত লেগেছে, দারুণ লেগেছে। ২ ঘন্টা প্রায় ৪০ মিনিটের কাছাকাছি সিনেমা। কোনো জায়গায় কিন্তু আমার একঘেয়ে মনে হয়নি। এই সিনেমার ১ম পজিটিভ পয়েন্ট যদি বলি, এই সিনেমাটার মধ্যে ইনফরমেশন। যেভাবে গোটা ইনফরমেশন দেয়া হয়েছে সিনেমাটার মধ্যে, আমার কিন্তু দারুণ লেগেছে এবং ১ম থেকে যেভাবে গোটা সিনেমাটাকে একটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা হয়েছে না? ৩ টে চ্যাপ্টার, ৫ টা চ্যাপ্টার, গোটা চ্যাপ্টারে কিন্তু ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার একটা করে ট্রুথ কিন্তু উঠে এসেছে আমাদের সামনে। আমাদের কাছে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে গোটা ঘটনাটা ১ম থেকে শেষ অবধি। তো এই সিনেমার ক্ষেত্রে 2nd পজিটিভ পয়েন্ট এখানে অভিনয়। আপনি ইয়ামি গৌতমের অভিনয়টা একবার দেখুন ভাই। তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট আমি বলব। মানে সেরা কাজ। আমি তার এর আগে সব সিনেমায় দেখিয়েছি কিন্তু ইয়ামি গৌতম বড় স্ক্রিনে জাস্ট ফাটিয়ে দিয়েছেন। মার কাটারি চরম লাগছে তাকে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তার ক্যারেক্টারটা এত দুর্দান্তভাবে এখানে তার এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন জাস্ট অসাধারণ। প্রিয়ামণির কাজ দুর্দান্ত লেগেছে। আরো অন্যান্য ক্যারেক্টারে যারা ছিলেন সবার অভিনয় খুব ভালো লেগেছে। এভাবে গোটা বিষয়টাকে পরিচালক এক্সিকিউশন করেছেন চ্যাপ্টার ওয়াইজ এবং অভিনয় যেভাবে সবাই মন্ত্রমুগ্ধ করে রেখেছে, আমার কিন্তু দারুণ লেগেছে। এই সিনেমার ক্ষেত্রে 3rd পজিটিভ পয়েন্ট এবং এখানে যেভাবে ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফির কাজ, যেভাবে জম্মু কাশ্মীরকে প্রেজেন্ট করা, যেভাবে সেখানকার মানুষদের ইনফরমেশন জোগাড় করেছেন, সেখানকার মানুষদের ঘটনাবলী দেখানো হয়েছে। সেখানে কিভাবে রিয়েল ট্রুথটাকে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে এবং আমি বললাম স্টেপ বাই স্টেপ যেভাবে দেখানো হয়েছে, আপনি কিন্তু গোটা ঘটনার সাথে কানেক্ট করতে পারবেন। আপনার কিন্তু রিয়েল ট্রুথটা আপনার কাছে আসবে এবং পুলওয়ামা অ্যাটাকের আগে এবং পরে সমস্ত ঘটনা কিন্তু এখানে বুঝতে পারবেন। ফাইটার সিনেমাতেও পুলওয়ামা অ্যাটাকের জায়গা ছিল, কিন্তু সেটাকে অবভিয়াসলি ফিকশনালাইজড করে কিছুটা দেখানো হয়েছিল। কিন্তু এখানে কিন্তু আপনি রিয়েল ঘটনাটাই জানতে পারবেন। কে ছিল এর পেছনে, কেন ঘটানো হয়েছিল এবং তারপরে কেন আর্টিকেল 370 সরানোর জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন পলিটিশিয়ানরা ভারতবর্ষের। এই সিনেমার শেষ পজিটিভ পয়েন্ট এখানে মিউজিক। মিউজিক দুর্দান্ত লেগেছে। শেষে একটা গান রয়েছে জাস্ট কাঁদিয়ে দিয়ে যায় এবং গোটা ঘটনার সাথে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, যেভাবে থ্রিল মোমেন্ট গুলো আসছে, যেভাবে এখানে অ্যাকশন দেখানো হয়েছে। কিছু ক্ষেত্রে অ্যাকশন রয়েছে। ইয়ামি গৌতমকে আমরা অ্যাকশন করতে দেখছি। অন্যান্য ক্যারেক্টারে যারা ছিলেন সমস্ত কিছু কিন্তু দুর্দান্তভাবে লাগানো হয়েছে এবং একটা পজিশনে গিয়ে ওই যে বাতিল করার যে প্রসেসটা চলছে, এখানে কিন্তু ডিটেইলস এ দেখানো হয়েছে। রাজ্যসভা বা লোকসভাতে গিয়ে কিভাবে বাতিল করা হয়। একটা গোটা প্রসেসটা এত সহজ নয়। ভারতবর্ষের এত বড় একটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। সেখানে কোনো একটা সিদ্ধান্ত একজনে মিলে কিন্তু নিতে পারেন না। প্রধানমন্ত্রী একাও নিতে পারেন না, রাষ্ট্রপতি একাও নিতে পারেন না। এখানে গোটা ঘটনাটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমার কিন্তু কোনোভাবেই সিনেমাটাকে প্রোপাগান্ডা ফিল্ম মনে হয়নি। এই সিনেমার যদি নেগেটিভ পয়েন্ট বলি, এই সিনেমাটার ক্ষেত্রে কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট নেই। হ্যাঁ, প্রথম ২০ মিনিট বা ২৫ মিনিট মনে হচ্ছিল একঘেয়ে সেই একই বিষয়ের উপর পাকিস্তান, ভারতবর্ষ, জম্মু কাশ্মীরের হামলা, এই একই ঘটনার উপর হয়তো দেখানো হচ্ছে। কিন্তু না, পরবর্তীতে কিন্তু গোটা সিনেমাটা অন্য একটা দিকে মোড় নিয়ে নেয় এবং আমার কিন্তু সিনেমাটা সত্যিই খুব ভালো লেগেছে। আপনাদের বলছি, আপনারা যদি আর্টিকেল 370 দেখতে চান, এই সপ্তাহে অবশ্যই আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন। অন্যরকম ট্রুথ সম্পর্কে, একটা রিয়েল ইভেন্ট সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন এবং আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে নতুন যোগ দিতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের জন্য এটা ফ্রি। আমি কিন্তু দারুণভাবে আনন্দ পাই আপনারা যখন সাবস্ক্রাইব করে দেন। আমি কিন্তু ভিডিও করার জন্য দারুণভাবে এক্সাইটেড হয়ে উঠি। জয় হিন্দ।